আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করে রাখছি যে আপনারা সংক্ষিপ্ত সময়ের এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন। কারণ বর্তমান প্রেক্ষাপটে একদিকে যেমন কেন্দ্রীয় পর্যায়ে চরমভাবে হিন্দু দর্শন চলছে, ঠিক রাজ্য পর্যায়ে রাজ্যের শাসক দল বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করা হয় এই মর্মে আহ, যে মমতা ব্যানার্জি তিনি দলগতভাবে মুসলিম তোষণ করে থাকেন। তো সেটা বিতর্কের বিষয় হলেও বিষয়টাকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। সম্প্রতি আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে দীঘার সমুদ্র সৈকতে আহ, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির তিনি সম্পূর্ণ করতে যাচ্ছেন, যার কাজের বেশিরভাগ কাজই হয়ে গিয়েছে, মন্দির নির্মাণের বেশিরভাগ কাজই হয়ে গিয়েছে। তিনি সাংবাদিক সম্মেলনে অকপট সেটার ব্যাখ্যা দিয়েছেন এবং তার ব্যয়ভার যে রাজ্য সরকারি তহবিল থেকে তিনি বহন করছেন সেটাও কোনো রকম রাগঢাক না করে তিনি স্পষ্ট করেছেন। এবং তিনি তার ব্যয় বরাদ্দ যেটা দেখিয়েছেন সেটা প্রায় 250 কোটি টাকা, অর্থাৎ 250 কোটি টাকার বেশি। অর্থাৎ অলরেডি 250 কোটি টাকা শেষ হয়ে গিয়েছে এবং কাজ, মন্দির নির্মাণের কাজ 90% হয়ে গিয়েছে বলেই তিনি উল্লেখ করেছেন। অবশ্য আপনাদের একটা বিষয় স্মরণ করিয়ে রাখি যে ঠিক সংখ্যালঘুদের সংরক্ষণের প্রশ্নে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, ঠিক একই কথা বলেছিলেন যে 90% তাদের দাবি দেওয়া তিনি পূরণ করে দিয়েছেন। কিন্তু সংখ্যালঘু নেতৃবৃন্দ তার উত্তরে যা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী যেটা সংখ্যালঘুদের জন্য দিয়েছেন সেটা মূলত কাঁচকলা। আদতেই সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তেমন কার্যকরী কোনো পদক্ষেপ মুখ্যমন্ত্রী করেননি, অথবা তিনি সংরক্ষণের বিষয়টাকেও একেবারে কৌশলে ধামাচাপা দিয়ে দিয়েছেন। যাই হোক, সেটা ভিন্ন প্রেক্ষাপট। আসলে আজকের যে আলোচনা সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির নির্মাণ। শাসক দলের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা যদি ভুলে যান তাহলে সেটা খুবই উদ্বেগের হবে, সেটা খুবই আশঙ্কার হবে, সেটা খুবই ভয়ঙ্কর হবে যে তিনি শুধু হিন্দুদের মুখ্যমন্ত্রী নন, তিনি শুধু মুসলমানদের মুখ্যমন্ত্রী নন, তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী। এবং এটা আমাদের দেশের সংবিধানে স্পষ্টভাবেও বলা হয়েছে যে সরকারি তহবিল থেকে অর্থ খরচ করে তিনি ধর্মীয় উপাসনালয় নির্মাণ করতে পারবেন না। ধর্ম যার যার, উৎসবও তার তার, এই নীতিই হোক আমাদের দেশের সমস্ত ধর্মাবলম্বী মানুষের। অতএব যারা ধর্ম পালন করবে তারা নিঃসন্দেহে তাদের উপাসনালয় নির্মাণ করতে সক্ষম। কিন্তু কেন এই চিন্তা, এই চেতনা, এটাকে সুশীল সমাজ এটাকে, এবং বিশেষ করে রাজনৈতিক সমালোচনা যারা করে থাকেন তারা বলছেন যে এটা নিতান্তই আগামী 2026-এ বিধানসভা নির্বাচনকে টার্গেট করে ফলো আপ প্রোগ্রাম হাতে নেওয়া হচ্ছে, যাতে করে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় খুশি থাকেন, তারা যেন তাদের এই মন্দির নির্মাণের মধ্য দিয়ে তাদের চাহিদার কিছুটা তিনি পূরণ করতে পারবেন বলে এটা মনে করেছেন। এবং আগামীতে ভোট বাক্সটা যাতে সুরক্ষিত থাকে সেই চিন্তা চেতনা থেকেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ বলে নেটিজেনরাও অনেকে মনে করছেন। কিন্তু কেন যে দীর্ঘ প্রায় 13 বছর শাসন করার পরে মুখ্যমন্ত্রীকে এই ধরনের চিন্তা নিতে হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের একটু জ্ঞাতার্থে জানাতে চাই
যে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যে কয়জন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করেছেন এবং তারা পর্যায়ক্রমে শাসন করেছেন, তাদের মধ্যে অন্যতম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রফুল্লচন্দ্র ঘোষ। যদিও সীমিত সময়ের জন্যে, খুবই অল্প সময়ের জন্য তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে আমরা যাকে চিনি তিনি প্রফুল্লচন্দ্র ঘোষ। তারপরে যদি পর্যায়ক্রমে আমরা আসি, যে 1948 থেকে 1962 প্রায় দীর্ঘ 14 বছর পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করেছিলেন কিংবদন্তি ডাক্তার যাকে বলা হতো, সে ডাক্তার বিধানচন্দ্র রায়। তারপরে একেবারে 1962 সালের জুলাই মাসে ডাক্তার বিধানচন্দ্র রায় মারা গেলে মুখ্যমন্ত্রী হিসাবে যিনি শপথ গ্রহণ করেন তিনি হচ্ছেন প্রফুল্লচন্দ্র সেন। 1972 সালে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়। অন্যদিকে 1977 সালে বিপুল ভোটে জয়লাভ করে 23 বছর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের অবিসংবাদিত নেতা কমরেড জ্যোতি বসু। তিনি একাধারে 2000 সাল পর্যন্ত দায়িত্বভার পালন করেছেন সফলতার সাথে, এবং 2000 থেকে 2010 এই দুইটা টার্ম পালন করেছেন পশ্চিমবঙ্গের আর এক কিংবদন্তি পরিবারের সন্তান কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরেই 2011 সালেই পালা বদল। 2011 থেকে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ আজকের এই সময়, অর্থাৎ যখন পর্যন্ত আমি এই ভিডিও তৈরি করছি সেই পর্যন্ত 13 বছর ক্ষমতায় আছেন মমতা ব্যানার্জি, যেখানে শুধুমাত্র জনগণের উন্নয়ন করে, জনগণের জীবনযাপনের মান উন্নয়ন করেই তিনি তার রাজনৈতিক দক্ষতা, তার রাজনৈতিক যোগ্যতার পরিচয় তুলে ধরতে পারতেন এবং অকপটে জনগণের কাছ থেকে তিনি ভোট চাইতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে আবার সেই ধর্মীয় খেলা, ধর্মের তাস কেন খেলতে হচ্ছে? কেন পুরীর সরকারি জমিতে, যেখানে বলা হয়েছে প্রায় 20 একর জমিতে সেই মন্দির নির্মাণ করা হচ্ছে, সেখানে এক ব্যয়বহুল অর্থ খরচ করে? হ্যাঁ, হিন্দু ধর্মের এটা প্রতিষ্ঠান, হিন্দু ধর্মের লোকেরা মন্দির নির্মাণ করবে, তারা পূজা পাঠ করবে, কোনো আপত্তি থাকার কথা নয়, আমারও কথা নয়, কোনো সুশীল বুদ্ধিজীবী নেটিজেন বলুন, যারাই বলুন, কারোরই কথা থাকার কথা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে সরকারি জমিতে সেখানে মন্দির নির্মাণ করে, যেখানে রাজ্যের বেকার যুবকেরা, উচ্চশিক্ষিত বেকার যুবকেরা চাকরির জন্য তারা হাহাকার করছে, যেখানে রাজ্যের একের পর এক কারখানা বন্ধ হয়ে শ্রমিকদের পেটে টান পড়ছে, সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির নির্মাণ করে আসলে তিনি রাজ্যবাসীকে কি বার্তা দিতে চাচ্ছেন সেটা ভবিষ্যৎ বলবে। জনগণ নিশ্চয়ই সেটা অ্যানালিসিস করবে, সেটা বোঝার চেষ্টা করবে। কিন্তু আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, আমি এটুকুই বুঝি যে যখন হাজারো সমস্যা রয়েছে রাজ্যে, তখন মন্দির নির্মাণ করে একটি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অ্যাটেনশনকে ডাইভার্ট করা হচ্ছে, তাদের চিন্তা চেতনাকে একমুখী করা হচ্ছে এবং তাদের সহজ সমর্থন আদায়ের জন্য এক ভিন্ন খেলা হচ্ছে, যেটা অলরেডি ব্যক্ত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা, অত্যন্ত সমালোচিত নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে সংবিধান এটাকে পারমিশন দেয় না। মমতা ব্যানার্জি যেটা করছেন সেটাকে আগামী 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রতারণা করতে চাইছেন। যাই হোক, সেটি তার কথা, কিন্তু আমি বলতে চাই যে শিক্ষিত, শুভবুদ্ধি সম্পন্ন, রাজনৈতিক সচেতনতা সম্পন্ন প্রত্যেকটা মানুষের এটা ভাবার সময় এসেছে যে আমরা আমাদের দেশ, এ গর্বের দেশ, হাজারো লক্ষ শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল যে দেশ স্বাধীন করতে গিয়ে, সেই দেশ এই ধর্ম খেলার জন্য, মন্দির মসজিদ খেলার জন্য
নিশ্চয়ই তারা স্বাধীন করেননি। তারা স্বাধীন করেছেন এখানে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে, যার যার ধর্ম তার তার উৎসব পালন করে পারস্পরিক তারা সৌহার্দ্যের মধ্য দিয়ে, সম্প্রীতি বন্ধনের মধ্য দিয়ে তারা তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে নাগরিকত্বের জীবনযাপন করতে চায় এবং প্রত্যেক জাতিগোষ্ঠী ধর্মগোষ্ঠীর লোককে নিরাপত্তা দিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বাধ্য। প্রত্যেকটা ধর্মের লোকদেরকে তারা যেমন তাদের ধর্মীয় কৃষ্টি কালচার পালন করবে, তেমনি তারা নাগরিক হিসেবে স্বতঃস্ফূর্তভাবে সানন্দে নিরাপত্তার সাথে এখানে বসবাস করবে। সেই নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের। সেই সাথে তাদের যে মানবিক যে মূল্যবোধ এবং তাদের যে মৌলিক চাহিদা, সংবিধান যে অধিকারগুলো স্বীকৃতি দিয়েছে এবং সংবিধানে লিপিবদ্ধ রয়েছে, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, চিকিৎসার অধিকার, বেঁচে থাকার অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের। সুতরাং সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে আলোচনা তুলে ধরলাম, আমি আশা করি আপনারা সেই আলোচনা থেকে উপকৃত হবেন। আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন, লাইক দিয়ে এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সে আশা রাখছি। এবং সেই পরিশেষে আপনাদের বলে রাখি যে 1947 সালের পর থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত ভিন্ন কিছু বিতর্ক থাকলেও ধর্ম নিয়ে যে এত ধর্ম খেলা হয়নি, এ ব্যাপারে কোনো দ্বিরুক্তি নেই, কোনো দ্বিমত নেই। আমি যে তথ্য পরিসংখ্যান আপনাদের দেখালাম, 1948 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত কেউই মন্দির নির্মাণ করেছেন বলে আমি উইকিপিডিয়া এবং গুগল সার্চ করে আমি খুঁজে পাইনি। আমার নগণ্য ক্ষুদ্র জ্ঞানে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তন্ন করে খোঁজা, এবং তা আমি কোনোভাবেই উদ্ধার করতে পারিনি যে কোনো মুখ্যমন্ত্রী এই ধর্ম খেলা খেলেছেন, মন্দির নির্মাণ করেছেন। তাহলে 13 বছর শাসন ক্ষমতায় থেকে শেষ পর্যন্ত তাকে কেন মন্দির নির্মাণের মতো একটি বিষয়কে বেছে নিতে হলো এবং সংখ্যাগরিষ্ঠ একটি সম্প্রদায়ের মানুষকে তোষণ করার নীতি তাকে নিতে হলো, সেটাই প্রশ্নের। সেই প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনারা দেবেন সে আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।